প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। আমি ফারজানা খান মজলিস আজ তোমাদের তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদে শব্দের শ্রেণী বিভাগ পড়াবো। তোমরা ভালো করে শুনবে ও বোঝার চেষ্টা করবে। পড়াচ্ছি শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ। অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণী বিভাগ হতে পারে। ১. গঠনমূলক শ্রেণীবিভাগ। ক. মৌলিক, খ. সাধিত। ২. অর্থমূলক শ্রেণীবিভাগ। ক. যৌগিক, খ. রূঢ়ি, গ. যোগরূঢ়। ৩. উৎসমূলক শ্রেণীবিভাগ। ক. তৎসম, খ. অর্ধতৎসম, গ. তদ্ভব, ঘ. দেশি ও বিদেশি। এখন আমরা প্রথমেই আলোচনা করব গঠনমূলক শ্রেণীবিভাগ, মৌলিক ও সাধিত শব্দ সম্পর্কে। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলো মৌলিক শব্দ। তাহলে আমরা কি বুঝলাম? যে শব্দ বিশ্লেষণ করা যাবে না বা ভেঙে আলাদা করা যাবে না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। যেমন গোলাপ, নাক, লাল, তিন। এগুলো কোনোভাবেই ভেঙে আলাদা করলে কোনো অর্থ পাওয়া যাবে না, আলাদাও করা যাবে না। খ. সাধিত শব্দ। যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাবে সেগুলোকে আমরা সাধিত শব্দ বলবো। উদাহরণ হিসেবে দিচ্ছি চাঁদমুখ। চাঁদমুখ আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? চাঁদের মতো মুখ। নীল আকাশ, নীল যে আকাশ। ডুবুরি, ডুব যোগ উড়ি, ডুবুরি। চলন্ত, চল যোগ অন্ত। প্রশাসন, প্র যোগ শাসন। গড়মিল, গড় যোগ মিল, ইত্যাদি। আমরা পেয়েছি সাধিত শব্দ হচ্ছে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাবে, তাহলে আমরা সাধিত শব্দ বলবো। এটা হতে পারে সমাস, প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে। আমরা উদাহরণে সবগুলোতেই দেখতে পেয়েছি। অর্থগতভাবে শব্দ তিন ভাগে বিভক্ত। ক. যৌগিক শব্দ, খ. রূঢ় বা রূঢ়ি শব্দ, গ. যোগরূঢ় শব্দ। এখন আমরা জেনে নেই যৌগিক শব্দ কাকে বলে। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। মানে মূল শব্দটা যে ভাঙবে তার মূল শব্দের অর্থ আর হচ্ছে আমরা যেটা ব্যবহার করি সেই শব্দের অর্থ যদি একই রকম হয় তাহলে সেটা যৌগিক শব্দ হবে। যেমন গায়ক। গায়ক যখন আমরা ভাঙাই তখন বলি গই যোগ নক, গায়ক। অর্থ গান করে, যে গান করে আমরা তাকে গায়ক বলি। আর তার ব্যুৎপত্তিগত ভাঙাটা হচ্ছে গই যোগ অক বা নক। কর্তব্য, ক্রি যোগ তব্য, অর্থ যা করা উচিত। দুটোর অর্থই একই অর্থ। বাবু আনা, বাবু যোগ আনা, অর্থ বাবুর ভাব, বাবুর মতো। মধুর, মধু যোগ র, অর্থ মধুর মতো মিষ্টি গুণযুক্ত। মধুরজা আর মধুর মতো মিষ্টি গুণযুক্ত একই জিনিস। দৈহিত্র, দুহিতা যোগ স্ন, অর্থ কন্যার পুত্র, নাতি। চিকামারা, চিকা যোগ মারা, চিকামারা, অর্থ দেওয়ালে লিখন। তাহলে আমরা যৌগিক শব্দ বলতে কি পেয়েছি? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোই হচ্ছে যৌগিক শব্দ। আমরা পেয়েছি গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৈহিত্র, চিকামারা। খ. রূঢ়ি শব্দ। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। তোমরা ভালো করে খেয়াল করবে, এখানে বলা হয়েছে
যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করবে তখন তাকে আমরা রূঢ়ি শব্দ বলবো। যেমন হস্তি, হস্ত যোগ ইন, অর্থ হস্ত আছে যার। হস্ত মানে কি? হাত, হাত আছে যার। কিন্তু হস্তি বলতে একটি পশুকে বোঝায়। কোন পশু? হাতি। তাহলে আমাদের যে শব্দের মূল অর্থের অনুগামী হয়নি, অন্য বিশিষ্ট অর্থ জ্ঞাপন করেছে, তার জন্য এটা রূঢ়ি শব্দ হয়েছে। আরেকটি উদাহরণ দেখো, গবেষণা, গো যোগ এসোনা, এর অর্থ হচ্ছে গরু খোঁজা। ব্যাপক অর্থে অধ্যয়ন ও পর্যালোচনা। তা আমরা তো গবেষণা বলতে শুধু গরু খোঁজাকে কি বুঝি? না, আমরা বুঝি কোনো একটি বিষয়ে ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা করাকে আমরা গবেষণা বলি। তাহলে সংজ্ঞার সাথে দেখো মিলে যাচ্ছে। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। তাহলে আমরা বুঝিয়ে নিয়েছি যে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে যদি অন্য অর্থ জ্ঞাপন করবে তবেই তাকে আমরা রূঢ়ি শব্দ বলবো। রূঢ়ি শব্দের আরো উদাহরণ আছে, যেমন বাঁশি, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়। শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়। তৈল, শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। যেমন বাদাম তেল। প্রবীণ, শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি, কিন্তু শব্দটি অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়। সন্দেশ, শব্দ ও প্রত্যয়গত অর্থে সংবাদ, কিন্তু রূঢ়ি অর্থে মিষ্টান্ন বিশেষ। যা আমাদের সংজ্ঞার সাথে মিল আছে। যেসব শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করবে তাকে আমরা রূঢ়ি শব্দ বলবো। কাজেই মূল অর্থেরটা না থেকে সে অন্য অর্থ জ্ঞাপন করবে, তাহলে সেটা রূঢ়ি শব্দ হবে। গ, যোগরূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। সংজ্ঞাটা ভালো করে খেয়াল করতে হবে। এখানে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। পঙ্কজ, পঙ্কজ বলতে আমরা কি বুঝি? পঙ্কে জন্মে যা, মানে কাদায় জন্মে যা। এটা উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কে আরো জন্মে শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে, কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়, তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ। রাজপুত, রাজার পুত্র, অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে হয়েছে জাতি বিশেষ। মহাযাত্রা, মহাসমারোহে যাত্রা, অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হয়েছে মৃত্যু। জলধি, জল ধারণ করে এমন, অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহৃত হয়। কাজেই সংজ্ঞাটা আমাদের ভালো করে খেয়াল করে তারপর উদাহরণ দিতে হবে। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করবে তখনই সেটা যোগরূঢ় শব্দ হবে। উৎসমূলকভাবে অর্থ 5 ভাগে বিভক্ত। আমরা উৎসটাকে বাংলা ভাষার শব্দভাণ্ডার হিসেবেও বলতে পারি। বাংলা ভাষার গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর এলো ইংরেজ।
ইংরেজ শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষায় যে শব্দ সম্ভারের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন ১. তৎসম শব্দ, ২. তদ্ভব শব্দ, ৩. অর্ধতৎসম শব্দ, ৪. দেশি শব্দ, ৫. বিদেশি শব্দ। এখন আমাদের শব্দগুলো যে ৫টি ভাগে ভাগ হয়েছে কোনটা কাকে বলে আমরা উদাহরণ দিয়ে বোঝাবো। ১. তৎসম শব্দ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ মানে তার যোগ সম মানে সমান, তার সমান অর্থাৎ সংস্কৃত। উদাহরণ কি? চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি হচ্ছে তৎসম শব্দ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দই হচ্ছে তৎসম শব্দ। ২. তদ্ভব শব্দ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ তার থেকে ভব মানে উৎপন্ন। যেমন সংস্কৃত হচ্ছে হস্ত, প্রাকৃত হচ্ছে হন্ত, আর তদ্ভব হচ্ছে হাত। সংস্কৃততে আমরা কি পেলাম? আমরা হাতকে কি বলেছি? হস্ত। প্রাকৃতে কি বলেছি? হন্ত। আর তদ্ভবে হলো হাত। এরকম সংস্কৃতিতে চর্মকার, এটা প্রাকৃত চম্মুয়ার, আর তদ্ভব হচ্ছে চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তাহলে আমরা কি পেলাম? যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব হচ্ছে একটি পারিভাষিক শব্দ। ৩. অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম হচ্ছে আধা সংস্কৃত। তাহলে আমরা অর্ধ তৎসম বলতে কি পেয়েছি? বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। উদাহরণ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুৎসিত। এই শব্দগুলো যথাক্রমে সংস্কৃত, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। তাহলে আমরা যে আমাদের পরিবর্তিত হয় ভাষার ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে, সেই শব্দ যখন কিছুটা পরিবর্তিত আকারে ব্যবহার হবে তখনই আমরা তাকে বলবো অর্ধ তৎসম শব্দ। ৪. দেশি শব্দ। বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন কোল, মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার সন্ধান মেলে। যেমন কুড়ি, আমরা একে বিষও বলি, এটা হচ্ছে কোল ভাষা। পেট মানে উদর, এটা তামিল ভাষা। চুলা মানে উনুন, এটা মুন্ডারি ভাষা। এই যে আমাদের আদিম অধিবাসী, তাদের কাছ থেকে যে ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, এগুলি হচ্ছে আমাদের দেশি শব্দ। এরূপ আরও আছে কুলা, গঞ্জ, চুঙ্গা,
টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি আরও বহুদেশি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়। 5. বিদেশি শব্দ। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য। সেকালের সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ এদেশের ভাষায় গৃহীত হয়েছে। এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষারও কিছু কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় এসে গেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার, মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু শব্দ আমাদের ভাষায় প্রচলিত রয়েছে। তাহলে আমরা বিদেশি শব্দ কি পেয়েছি? যে রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকেই বলা হয় বিদেশি শব্দ। বিদেশি শব্দের ভেতরে আমরা পেয়েছি আরবি শব্দ। আমাদের ভাষায় যে ব্যবহৃত হচ্ছে সেগুলো আমরা এখন জেনে নিই। বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। 1. ধর্ম সংক্রান্ত শব্দ। কি কি আছে আমাদের? আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, কোরবানি, কোরআন, কিয়ামত, গোসল, জান্নাত ইত্যাদি। 2. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম ইত্যাদি। তাহলে আমরা আরবি শব্দ কি কি পেয়েছি? বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। 1. ধর্ম সংক্রান্ত শব্দ, 2. প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ। খ. ফার্সি শব্দ। বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1. ধর্ম সংক্রান্ত শব্দ। খোদা, গোনাহ, দোজখ, নামাজ, ফেরেশতা, বেহেশত ইত্যাদি। 2. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দরবার ইত্যাদি। 3. বিবিধ শব্দ। আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, বদমাশ ইত্যাদি। গ. ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ 2 প্রকারের পাওয়া যায়। 1. অনেকটা ইংরেজি উচ্চারণে। ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার ইত্যাদি। 2. পরিবর্তিত উচ্চারণে। আফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল ইত্যাদি। ঘ. ইংরেজি ছাড়া অন্যান্য ইউরোপীয় ভাষার শব্দ। 1. পর্তুগিজ। আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি। 2. ফরাসি। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি। 3. ওলন্দাজ। স্কাপন, টেক্কা, তুরুপ, রৈতন, হরতন ইত্যাদি। অন্যান্য ভাষার শব্দ। 1. গুজরাটি, খদ্দর, হরতাল ইত্যাদি। 2. পাঞ্জাবি, চাহিদা, শিখ ইত্যাদি। 3. তুর্কি, চাকর, চাকু, দারোগা ইত্যাদি। 4. চীনা, চা, চিনি ইত্যাদি। 5. মায়ানমার, ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি। 6. জাপানি, রিকশা, হারিকিরি ইত্যাদি। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা এসে স্থান করে নিয়েছে।
এগুলোকে বলা হয় বিদেশি শব্দ। ব্যবসা, ধর্মীয়, সংস্কৃতির জন্য এদেশে বিভিন্ন সময় বিভিন্ন জাতি এসেছে। এর মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি শব্দগুলো এখন আমাদের বাংলা ভাষার নিজস্ব সম্পদেই কিন্তু পরিণত হয়েছে। এগুলো এখন আমরা বাংলায় ব্যবহার করি, যদিও বিদেশি শব্দ, কিন্তু এখন এগুলো আমাদের বাংলা ভাষার নিজস্ব সম্পদ। মিশ্র শব্দ। কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমন রাজা বাদশাহ, রাজা তৎসম, বাদশাহ ফার্সি। হাট বাজার, হাট বাংলা, বাজার ফার্সি। হেড মৌলবি, হেড ইংরেজি, মৌলবি ফার্সি। খ্রিস্টাব্দ, খ্রি ইংরেজি, স্তাব্দ তৎসম। ডাক্তারখানা, ডাক্তার ইংরেজি, খানা ফার্সি। পকেট মার, পকেট ইংরেজি, মার বাংলা। এই যে কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়। আমরা একসাথে বলি রাজা বাদশাহ, কিন্তু কোনটা কি আমরা অনেকেই হয়তো জানি না। আজ থেকে জানবে যে রাজা বাদশাহ, রাজা হচ্ছে তৎসম, বাদশাহ হচ্ছে ফার্সি। হাট বাজার বলি, হাট বাংলা, বাজার ফার্সি। এরপরে আছে পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। তাহলে কি? বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই একালের প্রয়োগ। উদাহরণ, আমরা বলি অক্সিজেন, এটা কি? অম্লজান। হাইড্রোজেন, এটা হচ্ছে উদ্যান। ফাইল, ফাইল হচ্ছে নথি। ট্রেনিং, প্রশিক্ষণ। ম্যানেজার, ব্যবস্থাপক। রেডিও, বেতার। মহাব্যবস্থাপক, জেনারেল ম্যানেজার। সেক্রেটারি, সচিব। গ্র্যাজুয়েট মানে স্নাতক। পোস্ট গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর। ফাইনাল, সমাপ্তি ইত্যাদি। এই যে শব্দগুলো, এগুলোই হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ। আমরা আজকে শব্দের শ্রেণী বিভাগ পড়েছি। অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। গঠনমূলকভাবে শব্দ দুই প্রকার: এক, মৌলিক শব্দ; দুই, সাধিত শব্দ। অর্থমূলকভাবে শব্দ তিন প্রকার: এক, যৌগিক শব্দ; দুই, রূঢ়ি শব্দ; তিন, যোগরূঢ় শব্দ। উৎসমূলকভাবে শব্দ পাঁচ প্রকার: এক, তৎসম শব্দ; দুই, অর্ধতৎসম শব্দ; তিন, তদ্ভব শব্দ; চার, দেশি শব্দ; ও পাঁচ, বিদেশি শব্দ। আমরা কাকে বলে উদাহরণ সহকারে পড়েছি, তোমরা ভালো করে বুঝে নেবে, বারবার পড়বে। বাড়ির কাজ তোমাদের শব্দের শ্রেণী বিভাগ থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর। প্রশ্ন এক, সচিব কোন ধরনের শব্দ? উত্তর দেখবে দেওয়াই আছে, তোমরা শিখে নেবে। দুই, তৈল কোন ধরনের শব্দ? তিন, হাত শব্দটি কোন শ্রেণীর? চার, পাউরুটি শব্দটি কোন ভাষার? পাঁচ, নিচের কোন গুচ্ছ তদ্ভব শব্দ? ছয়, চাকর, দারোগা শব্দ দুটি কোন ভাষার শব্দ? সাত, কোনটি মিশ্র শব্দ? আট, নিচের কোনটি তৎসম শব্দ? নয়, শব্দের আভিধানিক অর্থকে কি বলে? 10, কোনটি পারিভাষিক শব্দ? 11, নিচের কোনটি তৎসম শব্দ? 12, নিচের কোনটি তৎসম শব্দ? 13, তদ্ভব কোন ধরনের শব্দ? 14, নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? 15, পুরুষ ব্যাকরণের কোন ধরনের শব্দ? 16, হরতাল কোন ভাষার শব্দ? 17, হরতন, রুইতন শব্দগুলো কোন ভাষার শব্দ? 18, সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? 19,
খাঁটি বাংলা শব্দ কোনগুলো? 20 গিন্নি কোন শ্রেণীর শব্দ? 21 নিচের কোনটি তদ্ভব শব্দ? 22 কোনটি মিশ্র শব্দ? 23 তৎসম শব্দ কোনগুলো? 24 চন্দ্র কোন শব্দের উদাহরণ? 25 রিকশা কোন ভাষার শব্দ? 26 উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? 27 নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? 28 অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? 29 কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গঠন অনুসারে শব্দ যে প্রকারভেদ রয়েছে, এবার তার উপর বহু নির্বাচনী প্রশ্ন। 1 রস্যই যোগ দীর্ঘই মিলে নিচের কোনটি সন্ধি সাধিত শব্দ? 2 প্রত্যয় সাধিত শব্দ কোনটি? 3 মৌলিক শব্দ কোনটি? 4 যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না তাকে কি বলে? 5 সাধিত শব্দগুলো সাধারণত ড্যাশ। 6 সাধিত শব্দ বিশ্লেষণ করা হলে কিংবা ভাঙা হলে কি ঘটে? 7 গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 8 কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ? 9 দৈহিত্র কোন শব্দ? 10 মৌলিক শব্দ কোনটি? 11 যোগরূঢ় শব্দ কোনটি? 12 সন্দেশ এর প্রত্যয়গত অর্থ কি? 13 নিচের কোনটি যৌগিক শব্দ? 14 বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 15 ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকে না কোন প্রকার শব্দে? 16 পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়, তাই শব্দটি ড্যাশ। 17 হস্তি অর্থগতভাবে কোন শব্দ? 18 কোনটি রূঢ়ি শব্দ? 19 রাজপুত কোন শব্দের উদাহরণ? 20 নিচের কোনটি রূঢ়ি শব্দ? 21 প্রবীণ কোন শ্রেণীর শব্দ? 22 রূঢ়ি বা রূঢ় শব্দের উদাহরণ কোনটি? 23 যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক তাদের কি শব্দ বলে? 24 চিকামারা বলতে কোনটি বোঝায়? 25 যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সে সকল শব্দকে কি বলে? 26 কোনটি যৌগিক শব্দের উদাহরণ? 27 হাত গুটিয়ে বসে আছো কেন বাক্যে হাত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তোমরা এর পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নিবে, শিখে ফেলবে। লেখাপড়া ঠিকমতো করবে, সুস্থ থাকার জন্য এই সময়ে যা যা প্রয়োজন সব করবে, বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।